ভারতীয়দের একটু নিচু চোখে দেখানো হচ্ছে যে তাদের তারা পুরুষ সুলভ নয়। তখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু আর প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। সেই সময় একটা হিস্টোরিক্যাল কমিটি গঠিত হলো, যে নির্দেশ আসে যে এমনভাবে ইতিহাস চর্চা করতে হবে, দেখাতে হবে যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম এটা শুরু হয়েছিল গান্ধীজির সময় থেকে। সর্বৈবভাবে মিথ্যা। আলিগড় হিস্টোরিয়ানস রয়েছে, তারা দেখাতে চায় ভারতবর্ষ পরাধীন হয় 1757 পরে, পলাশির যুদ্ধের পরে, ব্রিটিশ আমলে। কিন্তু রমেশচন্দ্র মজুমদার পরিষ্কার বলছেন তার বইতে যে নেহেরুর প্রধান পলিটিক্যাল রাইভাল ছিলেন সুভাষ বোস। স্বাধীনতার পর নেহেরুর প্রধান পলিটিক্যাল রাইভাল হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই যুগে তুর্কি আফগানদের, ইলিয়াস শাহী, হুসেন শাহী শাসকদেরকে পরাজিত করে বাঙালি হিন্দুর মান মর্যাদা, বাংলার স্বাধীনতা বজায় রেখেছে। গোপাল মুখোপাধ্যায় 2005 সাল অবধি বেঁচেছিলেন, আজ থেকে 21 বছর আগে অবধি বেঁচেছিলেন। 2005 সালের আগে কজন গোপাল মুখোপাধ্যায়ের নাম শুনেছে? নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের ইতিহাস নিয়ে নয়, আমরা আজ আলোচনা করব বাংলার ইতিহাস নিয়ে। বাংলার ইতিহাসের আসল যে নায়ক নায়িকা, তাদেরকে আমরা চিনলামই না কেন? সেই গৌরবময় ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়া ইতিহাসটাকে সামনে আনার জন্যই আজকের এপিসোডটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর বিচার করবেন, তারপর লিখবেন যে আপনি বাঙালি হিসাবে কেন গর্বিত, কতটা গর্বিত। লিখতে একদম ভুলবেন না। আসুন আজকের এই এপিসোডটা আমরা শুরু করি। আর আজকের এই এপিসোডে বলবার জন্য আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি ইতিহাসবিদ এবং ইতিহাসেরই অধ্যাপক, প্রফেসর অয়ন ব্যানার্জি। প্রফেসর অয়ন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা ভারতের ইতিহাস বিকৃত এটা নিয়ে এপিসোড করেছিলাম এবং সেখানে এপিসোড করতে পারছি এতদিনে, এটা অবশ্যই একটা পরিবর্তিত সময়, কিন্তু এই এপিসোড আগে করা হলে হয়তো আমাদের জেল হাজত অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে বাংলার ইতিহাসও কি বিকৃত? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আসলে ইতিহাস বিকৃত কেন হয়েছে এটা বুঝতে হবে। যখন একটা তো হচ্ছে প্রথম দিকে যেটা ইতিহাস চর্চা, আমরা এটাকে কলোনিয়াল হিস্টোরিওগ্রাফি বলি, ব্রিটিশ আমলের। সেই সময়কার ব্রিটিশ হিস্টোরিওগ্রাফিতে আমরা দেখছি ভারতীয়দের একটু নিচু চোখে দেখানো হচ্ছে, যে তাদের তারা পুরুষ সুলভ নয়, একটু মহিলা সুলভ, পুরুষদেরকেও বলা হচ্ছে এরা কখনো নিজেদেরকে শাসন করতে পারে না, এবং একটা ফলস এরিয়ান মাইগ্রেশন থিওরি গেলানো হচ্ছে ভারতীয়দের, যেটা এখনও অনেকে বিশ্বাস করে বা ইতিহাস বইয়ের পাতায় পড়ানো হয়। দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন এক্সপেকটেশন মানুষের ছিল যে এই এরিয়ান মাইগ্রেশন থিওরির বদলে আমরা একটা নিরপেক্ষ ইতিহাস চর্চা করতে পারবো। কিন্তু আমরা কি পেলাম? একটা হিস্টোরিক্যাল কমিটি গঠিত হলো। তখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু আর প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। সেই সময় একটা হিস্টোরিক্যাল কমিটি গঠিত হলো, তাতে দুজন বাঙালি ইতিহাসবিদ ছিলেন, রমেশচন্দ্র মজুমদার আর সুরেন্দ্রনাথ সেন। এই হিস্টোরিক্যাল কমিটি বলছে, এটা রমেশচন্দ্র মজুমদার বলছেন, তাদের কাছে নির্দেশ আসে যে এমনভাবে ইতিহাস চর্চা করতে হবে, দেখাতে হবে যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম এটা শুরু হয়েছিল গান্ধীজির সময় থেকে, 1919-20 সাল থেকে। এটার খুব বিরোধিতা করলেন রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন। তারা বললেন যে এটা তো সর্বৈবভাবে মিথ্যা, এটা আমরা কিভাবে বলতে পারি? কারণ প্রথম মহারাষ্ট্রে বিপ্লববাদ শুরু হয়, সেখান থেকে বাংলায় বিপ্লববাদ ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আমরা জানি অনুশীলন সমিতি, যুগান্তর দলের কথা, এত বিপ্লবী দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। রমেশচন্দ্র মজুমদার বলেন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল ভারতবর্ষে এই বিপ্লবী আন্দোলনের মাধ্যমে। হাউ ক্যান আই ইগনোর অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট? এবং এস.এন. সেন এবং আর.সি. মজুমদার দুজনেই এই কমিটি থেকে রেজিগনেশন দিয়ে চলে আসেন এবং তারা বলেন যে আপনি বলছেন যে এটা করতে বাধ্য করা হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর। হ্যাঁ, যেটা আর.সি. মজুমদার বলছেন যে ওপর লেভেল থেকেই নির্দেশটা এসেছিল। ওপর লেভেল মানে হয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ বা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তারাই বলেছিল গান্ধীজির নেতৃত্বেই প্রথম ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম শুরু, এটা দেখাতে হবে। তো এরা সব বেরিয়ে চলে আসেন, এরা বলেন যে আমরা নিজেরা বই লিখবো। এস.এন. সেন কিছুদিনের মধ্যে মারা যান। আর.সি. মজুমদার কিন্তু ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া লেখেন 3টে ভলিউমে, যাতে উনি চেষ্টা করেছেন ভারতবর্ষে বিপ্লববাদের ইতিহাস, বাঙালি বিপ্লবীদের গুরুত্ব নিয়ে দেখাতে। কিন্তু আমি নিজেও প্রায় 10-15 বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি ইতিহাস। তাতে আমি যেটা দেখেছি যে আমরা সেই একই জিনিস পড়ে আসছি, সেই অহিংস অসহযোগ আন্দোলন,
আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। বাঙালি বিপ্লবীদের ইতিহাস কোথাও গুরুত্ব নিয়ে পড়ানো হয় না, বড় জোর একটা 5 নম্বরের শর্ট নোট আসতে পারে, অনুশীলন সমিতি লেখো। বাকি বিপ্লবীদের কর্মকাণ্ড কিন্তু আজ অবধি ভারতবর্ষ দূরের কথা, বাংলার ইতিহাসও গুরুত্ব নিয়ে দেখানো হয়। এরপর আমার দ্বিতীয় প্রশ্ন, মানে এটার পরে এটা নিশ্চয়ই আসবে, যে বাঙালির ভারতের স্বাধীনতা, মানে আমি স্বাধীনতা আন্দোলনও এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, কিন্তু ভারতবর্ষের যে বাসিন্দারা তারা কি আগে পরাধীন হননি? তাদের ওপর কি ইনভেডার্সরা, অনুপ্রবেশকারীরা বা যারা আক্রমণকারীরা, বহিঃশক্তিরা তারা আক্রমণ করেনি? অতএব ভারতের এই ভূখণ্ডের মানুষকে আগেও বহু বছর আগের থেকে, বহু হাজার বছর আগের থেকে তাদের ওপর আক্রমণ এসেছিল এবং ভারত সেটাকে প্রতিহত করেছিল। এইবারে আমার দ্বিতীয় প্রশ্ন, যে যদি এই পিরিয়ডটাকেই আমরা নিই, ভারতের এই স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের একটা বিশাল ভূমিকা। আমরা সেই বাঙালিদের নাম ইতিহাসে পড়ি না কেন? মানে আমার সন্তান এখন স্কুলে পড়ে, তাকে, আমার মেয়েকে আমাকে চেনাতে হবে যে আচ্ছা ইনি মাস্টারদা সূর্য সেন, ইনি বিনয় বাদল দীনেশ, এইটুকু বা যদি জানে, আরও হাজারো নাম রয়েছে বাঙালিদের। তো স্বাধীনতা আন্দোলনের যদি কন্ট্রিবিউশন বলা হয়, ফ্রিডম স্ট্রাগল, সেই স্ট্রাগলে বাঙালি এবং পাঞ্জাবিদের নাম সবার প্রথম আসবে, অবশ্যই অন্যদেরও নাম আসবে, মহারাষ্ট্রিয়ানদের নাম আসবে, কিন্তু বাঙালিদের বাদ দিয়ে হয় না। তো সেই বাঙালিদের ইতিহাসের পাতায় একেবারে চেপে ফেলা হলো কেন? শুধু তাই নয়, মানে খুব লঘু করে দেখানো হলো কেন? এটা কি ষড়যন্ত্র নয়? হ্যাঁ, এটা তো দুটো ভাগে উত্তর দেবো। একটা, আপনি এটা বললেন যে ভারতবর্ষে পরাধীনতার ইতিহাস। এখন বামপন্থীরা আর যেটা আলিগড় হিস্টোরিয়ানস রয়েছে, তারা দেখাতে চায় ভারতবর্ষ পরাধীন হয় 1757-এর পরে, পলাশির যুদ্ধের পরে, ব্রিটিশ আমলে। কিন্তু রমেশচন্দ্র মজুমদার পরিষ্কার বলছেন তার বইতে যে ভারতবর্ষ কিন্তু প্রায় 750-800 বছরের পরাধীনতা থেকে মুক্তি লাভ করছে 1947-এর 15ই অগস্ট। কারণ এটা সঠিকভাবেই তারা যুক্তি দিচ্ছেন যে যেমন ব্রিটিশরা ইউরোপ থেকে এসছিল, ভারতবর্ষকে পরাধীন করেছিল, তেমনি তার আগেও যারা এসছিল, ধরুন বাবার এসছিল উজবেকিস্তান থেকে, ভারতবর্ষ তুর্কি এবং আফগান রুলাররা বহুদিন শাসন করেছে, মূলত তুর্কিরা। যারা দিল্লি সালতানেট ছিল তারাও মূলত তুর্কি ছিল, আর এই মুঘলরাও তুর্কি ছিল। তাহলে একই অর্থে কিন্তু এটাও বহিরাগত শাসনই ছিল। তো সেই জন্যই 750-800 বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। এখন আমরা যদি বাংলায় মধ্যযুগটা দেখি, তাহলে বাংলাতে রাজা গণেশ, রাজা প্রতাপাদিত্য, রানী ভবশঙ্করী, এরা এই তুর্কি আফগানদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। এবার যদি আধুনিক যুগে চলে আসি, অবশ্যই গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী বাঙালিদের মধ্যেই ছিল। আমরা জানি যে এখনও যদি আমরা সেলুলার জেলে যাই আন্দামানে, যত নাম ফলক রয়েছে তার 80%-এর ওপর বাঙালি। তো এই ধরনের বাঙালিদের ডমিনেন্স ছিল। কিন্তু যেটা বললাম যে দেখাতে হবে যে আমরা, আমাদের পরিবার, আমাদের লোকেরাই দেশটাকে স্বাধীন করেছে, সুতরাং বাকিদের খানিকটা আমি বলবো যে নেতাজির প্রতি একটা, নেতাজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এদের প্রতি একটা তীব্র রাগ, তীব্র হিংসা, তীব্র বিদ্বেষ, সেখান থেকেই কি বাঙালি বিরোধিতা? অবশ্যই সেটা তো এক জায়গাতে রয়েছে। কারণ যদি দেখা যায়, স্বাধীনতার আগে নেহেরুর প্রধান পলিটিক্যাল রাইভাল ছিলেন সুভাষ বোস। স্বাধীনতার পর নেহেরুর প্রধান পলিটিক্যাল রাইভাল হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো এই জিনিসটা অবশ্যই একটা বাঙালি বিরোধী মানসিকতার একটা ছাপ থাকতেই পারে। ভারতের ইতিহাসে বাঙালি বা বাঙালিদের ইতিহাস এতটা উপেক্ষিত কেন, সেটা আমরা মোটামুটি কিছুটা জানলাম। হয়তো এর বিস্তারিত একটা আলোচনা আর একদিন প্রয়োজন, কিন্তু আজকের এই এপিসোডে আমি আলোচনা করব যে বাঙালিদের এইভাবে ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা করা হলো, তার মানে কি বাঙালিদের যে আইকনরা, সেটা শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনে 1947 সালে ভারত যখন স্বাধীন হলো সেই আন্দোলনেই ছিলেন, নাকি মানে সেই আন্দোলনের জন্যই তারা লড়েছিলেন, নাকি তারও বহু হাজার বছর আগে বাঙালিরা স্বাধীনতার লড়াই লড়েছিল? অবশ্যই, দেখুন এটা খুব ভালোই একটা প্রশ্ন, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বলেছেন যে বাঙালি একটা ইতিহাস বিস্তৃত জাতি। তো সেই হিসেবেই দেখবেন, আপনি যদি এখনো রাজস্থানে যান, দেখবেন সেখানে লোকে রানা প্রতাপকে মনে রেখেছে। মধ্যযুগের ইতিহাস, রানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আপনি মহারাষ্ট্রে যাবেন, সেখানে সবাই শিবাজিকে মনে রেখেছে। আপনি মধ্যপ্রদেশ যদি ইন্দোরের দিকে যান, সবাই আহিল্যাবাই হোলকারকে মনে রেখেছে। জব্বলপুরের দিকে গেলে সবাই রানী দুর্গাবতীকে মনে রেখে। কিন্তু আমরা স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, আমাদের অবশ্যই বিশাল হিরো, এরা আমাদের প্রণম্য সকলেরই। কিন্তু এমন একটা মনে হয় যেন ব্রিটিশ আমলের আগে যেন বাঙালিদের কোনো ইতিহাস ছিল না। আমরা এর আগে কোনো হিরো দেখি না। হিরোদেরকে আমরা দেখে পুজো করি সকলেই 150-200 বছর আগে। তো মধ্যযুগের বাংলাতেও কিন্তু আমাদের এমন অনেক হিরো ছিল, যারা হচ্ছে সেই যুগের তুর্কি আফগানদের, ইলিয়াস শাহী, হুসেন শাহী শাসকদেরকে পরাজিত করে বাঙালি হিন্দুর মান মর্যাদা
বাংলার স্বাধীনতা বজায় রেখেছে। এদের মধ্যে কয়েকজন হচ্ছেন রাজা গণেশ, রাজা প্রতাপাদিত্য, রানী ভবশঙ্করী। এরা তার মানে ইতিহাসে এদের অবদান, বাংলার ইতিহাসে বিশেষ করে একটা অন্য মাত্রায় ছিল। কিন্তু আমরা তাদের অবদান সম্পর্কে জানার আগে আপনাকে একটা প্রশ্ন করব যে তার মানে কি ইচ্ছে করে অন্য প্রদেশের যারা বীর ছিলেন তাদের ক্ষেত্রে এটা খুব একটা, ওইটাকে হিন্দিতে যেটাকে বলে রোকটোক, মানে খুব একটা আটকানো হলো না, ইতিহাসবিদরা তাদের মতো করে কিছুটা হলেও তাদের বাঁচিয়ে রাখতে পারলেন তাদের হিরোদের, কিন্তু আমরা বাঙালিরা আমাদেরকে করতে দেওয়া হলো না, নাকি আমরা নিজেরাই সেটা করলাম না? কারণ বাংলায় একে তো সালতানাত আমল, তারপর নবাবী আমল, এবং তার উপর ব্রাহ্ম এবং এই বিভিন্ন ধর্মের যে প্রভাব, সেইগুলোই কি ভারতের হিন্দু ইতিহাসকে শুধু নয়, বাংলার যে হিন্দু ইতিহাস সেটাকে ভুলিয়ে দিল? দেখুন, আমি বলবো দুটোই দায়ী। একটা যেমন বাংলায় বামপন্থার একটা প্রভাব, তার সঙ্গে মানুষের ইতিহাস ভুলে যাওয়ারও একটাই। আপনি বলুন পার্টিশন কতদিন আগে হয়েছে? 60-70 বছর আগে। 71-এও কত মানুষ এসছেন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে। আপনি আমাকে বলুন তো আজ অবধি কটা বই লেখা রয়েছে যে পূর্ববঙ্গে হিন্দু জেনোসাইডের উপর কটা বই রয়েছে, কটা ফিল্মস রয়েছে? নেই তো। আমরা তো 50 বছর 60 বছর আগেরটা নিয়েও চর্চা করি না। একটা তো ভুলিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে, কনস্পিরেসি অফ সাইলেন্স। না, আমি যখন এই এপিসোডেই, মানে আমার এই চ্যানেলেই আমি ক্যালকাটা কিলিংসের ওপরে আজ থেকে 1-1.5 বছর আগে একটা শো করেছিলাম, যদিও সেটা আমি আনতে পারিনি কিছু বিশেষ রাজনৈতিক কারণেই। এখন সেটাকে পাবলিশ করেছি এবং নোয়াখালীর সেই দাঙ্গা বা ক্যালকাটা কিলিংসের ওপরে আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পডকাস্ট, যেখানে আপনি নিশ্চয়ই চিনবেন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ দত্ত মহাশয়, তিনি বক্তব্য রেখেছেন, তার সঙ্গে এই পডকাস্ট আমি শ্যুট করেছি। সেটা করতে গিয়ে কি বিভৎস, কি নির্মম আমি ইতিহাস পেয়েছি। কিন্তু অনেক জায়গায় আমি দেখছি প্রচুর মানুষ এসে তারা লিখে যাচ্ছেন যে আচ্ছা আপনি কি মানে হিন্দুদের দালাল? হোয়াট ইজ দিস? মানে সত্যি কথা বলাও কি বাংলায় বারণ? এই সিউডো সেকুলারিজমই হচ্ছে বাঙালিদের একটা বড় অভিশাপ। আমরা আমাদের প্রেজেন্ট হিরোদেরকে পুজো করি না। একটা উদাহরণ দিই, গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা হিসেবে পরিচিত। কলকাতার যে দাঙ্গা হয়েছিল 1946-এ, কলকাতা যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত এবং ওই সময় যে হিন্দুদেরকে বাঁচিয়েছিলেন, তার মূল নেতৃত্বে ছিলেন গোপাল পাঁঠা বা গোপাল মুখোপাধ্যায়। গোপাল মুখোপাধ্যায় 2005 সাল অবধি বেঁচেছিলেন, আজ থেকে 21 বছর আগে অবধি বেঁচেছিলেন। 2005 সালের আগে কজন গোপাল মুখোপাধ্যায়ের নাম শুনেছে? কলকাতায় কটা গোপাল মুখোপাধ্যায়ের নামে কটা রাস্তা রয়েছে? ইভেন বইয়েও কোথাও নেই। কটা মূর্তি রয়েছে? তাহলে একটা তো রয়েছে যে মানুষের বামপন্থীদের ইতিহাস ভুলিয়ে দেওয়া, আর একটা রয়েছে বাঙালিদেরও নিজের হিরোদেরকে ভুলে যাওয়া, তাদেরকে গুরুত্ব না দেওয়া। এটা বাঙালিদেরও একদিক থেকে আত্মসমালোচনা করতে হবে, আর একটা দিক তো অবশ্যই রয়েছে জোর করে ইতিহাস ভুলিয়ে দেওয়া, সেটা বামপন্থী ষড়যন্ত্র। আমরা বাঙালি রাজাদের, হিন্দু রাজাদের কথা বলছিলাম। এই যে হিন্দু শব্দটা আমাকে নিতে হচ্ছে, একজন লিখেছিলেন আরে হিন্দু শব্দটাই তো মানে একটা পার্সিয়ানদের দেওয়া। তো আমি মেনে নিচ্ছি, কিন্তু এই হিন্দুদেরই, মানে এই রিজিয়নে যারা থাকেন তাদেরকে তো অনেক নামেই ডাকা হতো। যাই হোক, সেটা হিন্দু হিসাবেই পরবর্তীকালে গৃহীত হয়েছে। কিন্তু এই যে সিভিলাইজেশন, এই যে সংস্কৃতি, এটা তো মানে আমি বলতে পারি পৃথিবীর আদিমতম সভ্যতা। এবং হয়তোবা আমি যদি ভুল না হই, আপনি আরও ভালো ইতিহাস নিয়ে চর্চা করেন, আপনি ইতিহাসের অধ্যাপক, আপনি আরও ভালো বলতে পারবেন যে হয়তোবা এটাই সবথেকে প্রাচীন ধর্ম বা সভ্যতা, যেখান থেকেই মাইগ্রেট করে প্রচুর সভ্যতা পড়ে বা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। আমার এর পরের প্রশ্ন যে আমাদের বাঙালিদের ইতিহাসটা বা বাঙালির যে গৌরবময় ইতিহাসটা, সেটা কি সিরাজদৌল্লা অবধিই ছিল নাকি তার আগে ছিল না? মানে হিন্দুদের কোনো ইতিহাস ছিল না? আর যদি ছিল, তারা কি কি করেছেন সেটা বলুন। এখানটা বলতে প্রথমে তো অবশ্যই যে বাংলার যে মানে ভারতবর্ষের যে ইতিহাস এবং সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতি, এটা এখনও টিকে রয়েছে। সনাতন ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম, এটা এখনও টিকে রয়েছে। বাকিগুলো সমসাময়িক যেগুলো ছিল অন্যান্য ধর্ম বা সভ্যতা, সেগুলো কিন্তু মুছে গেছে, এটা টিকে রয়েছে এখন। এটা এক। দুই হচ্ছে বাংলার সংস্কৃতি যদি আমরা দেখি, অবশ্যই সেটা একদম 2500-3000 বছর আগে চন্দ্রকেতুগড়, খনামেহিরের ঢিপি সেখানে চলে যাবে। এবং বাংলার যে প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক, যিনি বঙ্গাব্দের প্রবর্তক এবং 7ম শতকের প্রথম দিকে তিনি 30 বছর রুল করেন। না, ওটা তো বলতে গেলে আবার একটা পুরো বিতর্কের ব্যাপার রয়েছে, কিন্তু এটা খুব কমন একটা সেন্স যে বাংলায় যে মাসগুলো রয়েছে 12টা মাসই সংস্কৃত ভাষায়, হিন্দু ভাষায় লেখা। এবং আজ থেকে আপনি যদি পিছিয়ে যান, বঙ্গাব্দ থেকে যদি মাইনাস করেন, তাহলে দেখবেন 593 বা 594 খ্রিস্টাব্দ হয়, যেটা শশাঙ্কের সিংহাসনারোহণের সমসাময়িক। আকবর সিংহাসনে বসছেন 1556-তে,
আজ থেকে 350 বছর আগে বোধ হয়, 350 এরকম বছর আগে হচ্ছে, 370 বছর আগে বোধ হয় হচ্ছে, না 500 বছর মতো আগে হচ্ছে, 470 বছর আগে আকবর সিংহাসনে বসছেন। কিন্তু আমাদের বঙ্গাব্দ কি 570 চলছে? ওটা যদি আপনি পেছন 1432 বা 33, তাহলে আপনি 593 বা 94 খ্রিস্টাব্দে যাচ্ছেন, যেটা হচ্ছে বাংলার শশাঙ্কের সিংহাসনারোহণের সমসাময়িক। কিন্তু এটাও ভুলিয়ে দেওয়া হয়েছে আমার। একদম, শশাঙ্কই অবশ্যই বাংলা বঙ্গাব্দের প্রবর্তক, বহু ইতিহাসবিদের বইতে এটাই রয়েছে। অমর্ত্য সেন প্রথম বললেন যে আকবর নাকি করেছে, যার সঙ্গে কোনো ইতিহাসের সম্পর্ক নেই। ইতিহাসের কিন্তু কোনো কিন্তু বইতে, অমর্ত্য সেন তো নিজেই একজন বাঙালি। হ্যাঁ, কিন্তু তিনি তো ইতিহাসবিদ নন। আর এটা তো করতে গেলে আমাকে তো কোনো তথ্য দেখাতে হবে, উনি কিন্তু কোনো তথ্য দেখাননি। এবং এটা বলো খুব সোজা হিসেব, 1432 বা 33 বঙ্গাব্দ, আপনি পিছিয়ে যান 593। কি হতো, প্রাচীন ভারতে একটা সংস্কৃতি ছিল, রাজারা নিজের সিংহাসনে বসার সময় একটা অব্দ চালু করতেন, গুপ্তাব্দ। গুপ্ত রাজা যখন সিংহাসনে বসছেন, বিক্রমাব্দ যখন বিক্রমাদিত্য সিংহাসনে বসছেন, শশাঙ্ক যখন সিংহাসনে বসছেন, তখন বঙ্গাব্দ চালু হয়েছিল। আকবর তো গোটা উত্তর ভারতের রাজা ছিলেন, তিনি হঠাৎ করে একটা রাজ্যের জন্য আলাদা করে অব্দ কেন চালু করবেন, যে কিনা নিজেই নিরক্ষর ছিলেন? তো ওটা কোনোভাবেই লজিক্যালি আসে না। এছাড়া যদি আমরা বাকি পরবর্তীকালের বাংলা রাজাদের দেখি, তার মধ্যে রাজা গণেশ, যার কথাও ইতিহাসে প্রায় উল্লেখ পাওয়া যায় না। বাংলায় দীর্ঘ 700-800 বছর, 700-800 বছর বাংলায় দীর্ঘ যে 550 বছর প্রায় তুর্কি আফগান রুল চলেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসছেন 1204-এ, সেখান থেকে 1757 অবধি সিরাজদৌল্লার পতন অবধি। তো এই এত বছরের যে তুর্কি আফগান রুল, মুঘল বাদশাহরা করেছেন, দিল্লির তুর্কি সুলতানরা করেছেন, এবং বাংলার দুটো শাসন ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশ করেছে। এক্ষেত্রে একটা প্রশ্ন তো এসে যায় যে বাংলার রাজারা, বিশেষ করে হিন্দু রাজারা, তারা কি কেউ মহান ছিলেন না? মানে বাংলায় যে গ্লোরিয়াস পিরিয়ডটা, গোল্ডেন পিরিয়ডটা শুরু হয়, সেটা কি ওই হুসেন শাহর আমল থেকে, আর তারপরে শেষ হয় সিরাজদৌল্লার এসে? তার আগে কি বাংলায় কোনো, মানে আমি হিন্দু শব্দটা এই জন্যই বলছি যে কোনো হিন্দু রাজা সত্যিই কি নেই? এটা আমার একটা কিউরিওসিটি থেকে আমি জানতে চাইছি যে সবই কি আলীবর্দী, মুর্শিদকুলি, তার আগে হুসেন শাহ, তারপরে সিরাজদৌল্লা, অতএব সবাই কি এই ইসলামিক যে নবাবরা, তাদের মধ্যেই ঘোরাফেরা করতো বাংলার এই সভ্যতা এবং গ্লোরিয়াস পিরিয়ড? তার আগে কেউ ছিলেন না? না, 1204 সালের আগে অবধি সকলেই অবশ্যই হিন্দু বা বৌদ্ধ রাজা ছিলেন বাংলায়। শশাঙ্ক প্রথম বাংলার বিখ্যাত রাজা, যিনি 7ম শতকের প্রথমে বাংলা রাজত্ব করেন প্রায় 30 বছর ধরে, এবং তিনি বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের পূর্ব অংশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা নিয়ে এত বড় অংশের তিনি রাজত্ব করতেন শশাঙ্ক। শশাঙ্ক শিবের উপাসক ছিলেন, এবং শশাঙ্কই হচ্ছেন বঙ্গাব্দের প্রবর্তক। শশাঙ্কের পরবর্তীকালে বাংলায় কিছুদিন মাৎসন্যায় চলছে আমরা জানি, তারপরে পাল এবং সেন বংশের শাসন চলছে, সেটাও 750 থেকে 1204, অর্থাৎ সেটাও প্রায় আপনার 400 বছর এর কাছাকাছি, 400 বছরের ওপর। তো বাংলায় এই হিন্দু রাজাদের শাসনই চলছে 700-800 বছর ধরে টানা। এবং 1204-এ প্রথম যখন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় আসছেন, তারপরেও কিন্তু হিন্দু শাসন শেষ হয়ে যাচ্ছে না। তখনও লক্ষণ সেন পূর্ববঙ্গে যাচ্ছেন, তার উত্তরপুরুষ বিশ্বরূপ সেন, কেশব সেনরা বাংলায় শাসন করছেন। কিন্তু এই সময়তেই বাংলায় 500 বছরের ওপর টানা মুসলিম শাসন ছিল, যেখানে দিল্লির সুলতানরা, তুর্কি সুলতানরা, মুঘল বাদশাহরা এবং বাংলার দুটো রাজবংশ ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশ রাজত্ব করছে 500 বছর ধরে। কিন্তু তার আগে বাংলায় যেটা বললাম 700-800 বছর ধরে টানা হিন্দু বৌদ্ধ রাজাদের, শশাঙ্ক, ধর্মপাল, দেবপাল, নয়পাল, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এরা প্রায় 700-800 বছর বাংলায় রাজত্ব করছে। কিন্তু ইতিহাস বইয়ে এগুলো তো খুব ছোট্ট করে একটা নাটশেল করে পড়িয়ে দেওয়া হয়েছে। আমি জানি না যে এগুলো সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে সত্যিই আছে কিনা, মানে গোটা ভারতের এগুলো জানা প্রয়োজন কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই জানা প্রয়োজন। এটা তবু সংক্ষিপ্ত করে তবু শশাঙ্ক বা ধর্মপাল, দেবপালের কথা রয়েছে, কিন্তু বাংলায় যেটা মেডিভাল রেজিস্ট্যান্স, সেটা আরও ভুলিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি মধ্যযুগ দেখি, মধ্যযুগের বাংলার ক্ষেত্রে যে রাজা গণেশ ছিলেন, রাজা প্রতাপাদিত্য ছিলেন, রানী ভবশঙ্করী ছিলেন, যারা এই মুসলিম শাসনের বিরুদ্ধে, বহিরাগত মুসলিম শাসনের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তুর্কি আফগান স্বাধীনতার লড়াই ছিল অবশ্যই, কিন্তু তাদের তো ইতিহাস থেকে সম্পূর্ণ মুছেই দেওয়া হয়েছে। ইতিহাস যারা পাস করে ফেলেছে, ইতিহাসের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তারাও রাজা গণেশ, রাজা প্রতাপাদিত্য, রানী ভবশঙ্করী সম্পর্কে কিচ্ছু জানে না।
কিন্তু অয়ন, বাংলার যে ইতিহাস বইগুলো যখন সিলেক্টেড হলো, বা যে এই লেখকের ইতিহাস পড়ানো হবে বা এই ইতিহাস লেখা হবে, সেটা তো আর ওখান থেকে মানে সেন্ট্রাল থেকে কি হয়েছে, নাকি এটা তো বাংলা বোর্ড, তাহলে সেটা হলো কখন? সেন্ট্রাল থেকে তো গোটা ভারতবর্ষেরই ইতিহাস হয়েছে। সেকেন্ডলি, বামপন্থী শাসনে 1989-এ একটা গভর্নমেন্ট সার্কুলার বেরোয়। তাতে পরিষ্কার সেই সার্কুলারে বলে দেওয়া হয় মুসলিম রুল শুড নট অ্যাট্রাক্ট এনি ক্রিটিসাইজ। তোমরা কোনোভাবেই মুসলিম রুলকে তোমরা সমালোচনা করতে পারবে না। এবং মধ্যযুগে যে বিভিন্ন ধরনের মন্দির ধ্বংসের ইতিহাস, দেখুন এখনো আমরা যদি ভাবি, আমরা তো তাও মধ্যপ্রদেশ বা দক্ষিণ ভারত যাই পুরনো মন্দির দেখতে। বাংলায় পুরনো মন্দির আছে? কেন নেই? কেন নেই? তার কারণ এই ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশের শাসকরা বাংলায় সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করে দিয়েছে, হিন্দু মন্দির এবং বৌদ্ধ মন্দির। তাদেরই তো গ্লোরিফাই করছি আমরা কিন্তু পাল এবং সেন যুগে পাচ্ছি, বহু মন্দিরের কথা পাচ্ছি, সে যুগের বইয়ে বিভিন্ন ইনস্ক্রিপশনে পাচ্ছি, কিন্তু বাংলায় পুরনো মন্দির মানে 1000 বছরের পুরনো মন্দির বাংলায় একটা দুটো, বর্ধমানে পানাগড়ের দিকে একটা দুটো পাবেন, এছাড়া কোথাও নেই। 1200 আমাদের দুর্গাপুরের দিকে আছে রাঢ়েশ্বর শিব মন্দির, ওটা হচ্ছে 1200 বছরের। ওটা একমাত্র বাংলার আর্লি মেডিভেলের মন্দির, বাকি 1000 বছর পুরনো কোনো মন্দির নেই গোটা বাংলাতে। কেন নেই? লক্ষণ সেনের আমলে আমাদের দুর্গাপুরের আরো ভিতরে গড় জঙ্গলে প্রথম দুর্গা, ওই তেলকুপিয়ে ওইখানে কিছু মন্দির রয়েছে, বাকি আর কোথাও নেই। এবং ওগুলো হচ্ছে মূলত জঙ্গলের জায়গাতে। যেমন যদি মধ্যপ্রদেশে দেখবেন খাজুরাহোয়ের মন্দিরগুলো কেন টিকে রয়েছে? ওখানে যে মন্দির রয়েছে কেউ জানতোই না, মানে ওই জায়গাটা জঙ্গলে পুরো ঢাকা ছিল কয়েকশো বছর, ফলে কেউ জানতো না, ওটা ওইভাবে বেঁচে গেছে। এবং বর্ধমানের দিকে কিছু মন্দিরও ওইভাবে বেঁচে গেছে, বাকি গোটা বাংলায় কোনো মন্দির নেই, সব ধ্বংস করে দিয়েছে। বাংলা জুড়ে এই মন্দির ধ্বংসের যে মানে অত্যাচার বা এই যে কার্যকলাপ, এগুলো মানে এটা কি একটা লম্বা সময় ধরে চলেছে? হ্যাঁ অবশ্যই, 1204 থেকে শুরু হচ্ছে, 1204 থেকে 1757, তো প্রায় 550 বছর ধরে চলছে। আমার মনে পড়ছে আমি ইতিহাসে পড়েছি হুসেন শাহের আমল, কিন্তু কই আমি তো ভবশঙ্করীর নাম ছোটবেলায় শুনিনি। পরে যখন আমার ইন্টারেস্ট গ্রো করে আমি পরে পড়ি। এটা তো অত্যন্ত দুঃখের যে ভুরিশ্রেষ্ঠ বলে একটা রাজ্য ছিল বাংলার মধ্যে, সেটা বর্তমানের হুগলি, বর্ধমান, মেদিনীপুর এই জায়গাগুলোকে নিয়েছিল। এই ভুরিশ্রেষ্ঠ রাজ্যেরই রানী ছিলেন হচ্ছে রানী ভবশঙ্করী, যিনি অন্তত 4-5 বার যুদ্ধে পাঠানদেরকে হারান। একজন মহিলা, হ্যাঁ মহিলা হয়ে তিনি লড়াই করতেন, তিনি আধ্যাত্মিক মহিলা ছিলেন। এবং তাকে তার মানে ভবশঙ্করীর সাহসে মুগ্ধ হয়ে মুঘল বাদশাহ আকবর তাকে রায়বাঘিনী উপাধি দেন, এবং রায়বাঘিনী হিসেবে তাকে মুঘল মানে সম্রাটের তরফ থেকে এসে তাকে সম্মান জানানো হয়। তার মানে কি এটা খানিকটা সন্ধির মতো? হ্যাঁ, কারণ মানে লোকাল যারা আফগান বা ছিল তাদেরকে তিনি পরাজিত করেন, আর তখনও আকবর বাংলা দখল করতে পারেননি, তো এখানকার যে 12 ভূঁইয়া ছিল তাদেরকে নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, তো সেটা একটা। কিন্তু লোকাল সমস্ত তুর্কি আফগানদের তিনি পরাজিত করেছিলেন লড়াইয়ে, এবং তিনি একদম হাতির পিঠে চেপে মাঠে ময়দানে তিনি লড়াইয়ে নেতৃত্ব দিতেন। আজকে তো আমরা নারী স্বাধীনতার কথা বলি, তাহলে আমরা কেন এই যে বীর নারী চরিত্র আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে তাদের কথা কেন আমরা তুলবো না? তাদের কথা কেন আমরা পড়াবো? রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে এত জেনেছি, তার কথা বলি, কিন্তু আমরা কেন ভবশঙ্করীর কথা বলি না? আসলে আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে ব্রিটিশ বিরোধী লড়াইটা যদি আমরা দেখাই সেটা একটা সেকুলার ব্যাপার, তখন আমরা ভাবছি না যে ওদের তো রিলিজিয়ান ক্রিশ্চিয়ানিটি ছিল বা কিছু ছিল। কিন্তু যখনই আমরা মধ্যযুগে তুর্কি আফগানদের বিরুদ্ধে লড়াইটা দেখাবো, তখনই কোনো পক্ষ মনে করছে এটা ঠিক সেকুলার লড়াই নয়, তখন কোথাও একটা ধর্মটা আগে চলে আসছে। এটা কেন হয় আমি বুঝতে পারি না। ব্রিটিশরাও যেমন বহিরাগত ছিল, তুর্কি আফগানরাও সেরকম বহিরাগত ছিল, তো এদের বিরুদ্ধে সমস্ত লড়াই স্বাধীনতার লড়াই। এটা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন। ভূমির লড়াই। হ্যাঁ অবশ্যই। এখন অনেকে বলবেন যে আর্য সভ্যতা, আর্যরা তারাও তো বিশ্ব থেকে এসেছিল, মানে ভারতের ভূখণ্ডের নয় তারা। আমার প্রশ্ন এখানে, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, সেদিনই একটা কোথায় আর্টিকেল বা ইতিহাস বই আমি পড়লাম যে ভারতের যে সংজ্ঞা আমরা বিষ্ণু পুরাণে পাচ্ছি, যে ভারত কি সংস্কৃত শ্লোকে যখন বলা হচ্ছে, তো ভারত কি শুধু এইটুকুই ছিল? কারণ সনাতন ধর্মের দেবদেবীর সঙ্গে অন্যান্য দেবদেবীদের মিশরে বলুন, আরও আমি বলছি ইউরোপে বলুন, কিছু কিছু জায়গায়, ইভেন ইন গ্রিস আমরা যেভাবে মিল পাচ্ছি, তাহলে ভারতের মানে এই ভূখণ্ডের, আমি এটাকে ভারত হিসাবে নামও বলছি না, এই ভূখণ্ডের যে ম্যাপ বা কি বলা যেতে পারে এটাকে, এর যে বাউন্ডারি, সেটা কি এইটুকুর মধ্যে ছিল নাকি এটা আরো অনেক দূরে ছিল? ভারতের সংজ্ঞা তো মূলত এটা বিষ্ণু পুরাণেও বলা হচ্ছে যে হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে যে ভূখণ্ড সেটাই হচ্ছে ভারতবর্ষ, তো এটা ভারতবর্ষের সংজ্ঞা।
কিন্তু ভারতবর্ষের যেটা ইনফ্লুয়েন্স ছিল সেটা বিশাল ছিল। যেমন ধরুন আজকে যদি আমরা ভাবি বর্তমান যুগে আমরা ভারতবর্ষে বাস করি, কিন্তু আমাদের ওপর কিন্তু আমেরিকা ইংল্যান্ডের একটা বিশাল ইনফ্লুয়েন্স রয়েছে, আমাদের ড্রেসে আমাদের কথাবার্তায় ভালো রকম ইনফ্লুয়েন্স রয়েছে। এই ধরনের কালচারাল ইনফ্লুয়েন্স কিন্তু সেই সময় ভারতেরও ছিল। এবং কিছুদিন আগে বোধহয় ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছিলেন, উনি বলছিলেন যে উনি ডিএনএ টেস্ট করিয়েছেন, উনি দেখেছেন যে ওনার ফ্যামিলির ডিএনএ হচ্ছে ইন্ডিয়ান। জাপানিজ একজন মন্ত্রী, আমি কয়েকদিন আগে ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছেন যে জাপানের যে সমস্ত দেবদেবীর এখনও পুজো হয় তাদের 90% হচ্ছে ইন্ডিয়ান দেবদেবী। আমাদের সরস্বতী একটা ভিন্ন নামে ওখানে পুজো হচ্ছে, আমাদের গণেশ ওখানে একটা ভিন্ন নামে পুজো হচ্ছে, এমনকি মিশরেও। মিশরে অবশ্যই। এবং এটা এথেন্সে, এই যে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপ, এবং যেটা বললাম যে ওখানে যখন পেগান ধর্ম ছিল না, তখন ভারতের হিন্দু ধর্মের সঙ্গে এই পেগান ধর্মের কিন্তু একটা বিশাল মিল ছিল, এবং ভারতের হিন্দু ধর্মের দ্বারা এরা কিন্তু খুবই প্রভাবিত হচ্ছে। ফলে দেবদেবীও একই ধরনের আমরা পাচ্ছি, তাদের নামের মধ্যে আমরা প্রভাব পাচ্ছি অনেক বেশি আমাদের মতোই নাম। বেদের যে দেবতা তার সঙ্গে আমরা ইরানের দেবতার মিল পাচ্ছি, ওই জন্যই বেদের সঙ্গে জেন্দাবেস্তার এত মিল আছে। তো এই কালচারাল ইনফ্লুয়েন্স তো গোটা মানে সেই যুগে গোটা পৃথিবীতেই ছিল ভারতবর্ষ। কিন্তু ভারতীয় মানে স্বাধীন 1947-এর পরে যারা ক্ষমতায় এলেন, যারা সরকার গঠন করলেন, তাদের মধ্যে এই হিন্দু বিদ্বেষ এটা জন্মালো কেন? দেখুন নেহেরু, মানে আমি বলছি যে এটা তো একটা জাতিতত্ত্বেই দেশটা ভাগ হলো, হ্যাঁ, মানে একদমই ধর্মের ভিত্তিতেই ভাগ হলো যে মুসলিমদের জন্য একটা আলাদা কান্ট্রি দরকার, আর সেই জন্য তারা সেই কান্ট্রি নিয়ে নিল, তারা সেই দেশ চাইলো এবং পেলো। বাদবাকি যারা পড়ে রইলো, সংখ্যাগরিষ্ঠ যারা, তারা কেন এটা বলতে পারলো না যে এই দেশটা আমাদের? দেখুন নেহেরু যদি একটা ইন্টারভিউ দেখেন, উনি নিজে বলছেন যে উনি যদিও জন্মসূত্রে মানে উনি হচ্ছেন অ্যাক্সিডেন্টাল হিন্দু, কিন্তু উনি হচ্ছেন টেস্ট অনুযায়ী ব্রিটিশ, আর উনি হচ্ছেন কালচারালি মুসলিম। তো উনি যখন কথাতেই বলছেন যে উনি মানে ওনার হিন্দু হিসেবে জন্মগ্রহণ করাটা অ্যাক্সিডেন্ট, কিন্তু উনি কালচারালি এবং টেস্ট ওয়াইজ ব্রিটিশ আর মুসলিমদের সঙ্গে বেশি নিজেকে বেশি মিল পাচ্ছেন। এবং ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যার কোনো আধুনিক শিক্ষা কিন্তু ছিল না, তার জন্ম হয়েছিল মক্কাতে। ভারতবর্ষের যদি প্রথম 5-6 জন শিক্ষামন্ত্রী দেখেন, তার মধ্যে বোধহয় একজন হিন্দু ছিলেন, বাকি সবাই মুসলিম। তো এইটা মনে হয় না যে টু মাচ অফ এ কোইন্সিডেন্স, এটা কি হতে পারে? পরবর্তীকালে রাধাকৃষ্ণন যখন এলেন, তখনও তো আমাদের ইতিহাস, আসল ইতিহাসের খোঁজ যারা রাখেন তাদেরকে সমাদৃত করা দরকার ছিল, এটা কেন হলো না? না আসলে কি হয় যে একটা ছোট সময় আপনি পুরো যে জিনিসটা একটা ইকোসিস্টেম চালায় কয়েক দশক ধরে, এবং তাতে অনেক ধরনের ক্ষমতা ইন্টারেস্ট থাকে, সেটা কিছুদিনে পুরোপুরি চেঞ্জ করা সম্ভব নয়। সেই যে ফুল ইকোসিস্টেম থাকে, তার যে কাজকর্ম থাকে, সেটা কম দিনে চেঞ্জ করাটা মুশকিল। কিন্তু এগুলো তো হয়েছে, আমরা দেখছি যে ইতিহাস যে চেপে রাখা হয়েছে, এবং ভারতবর্ষ শুধু নয় বাংলারও ইতিহাস একই রকমভাবে চেপে রাখা হয়েছে। আর একজন বলবো রাজা প্রতাপাদিত্যর কথা। তিনি কি জমিদার ছিলেন? না, রাজা ছিলেন। মানে ব্যাপারটা কি হচ্ছে যে সেই সময় মানে এরা বলতে পারেন বড় অংশের, আপনি দেখে জমিদারও বলতে পারেন, রাজাও বলতে পারেন, কারণ সেই যুগে জমিদারি তো ব্রিটিশ আমলের আগে। এরা রাজা প্রতাপাদিত্যও কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন, যশোরে রাজা ছিলেন, এবং প্রতাপাদিত্য যুদ্ধে কিন্তু আকবরকে হারিয়েছিলেন। হ্যাঁ, মুঘল বাহিনীকে কিন্তু প্রতাপাদিত্য যুদ্ধে হারানো। পরবর্তীকালে তিনি যুদ্ধে হেরে যান আকবরের সেনাপতি মান সিংহের কাছে, এবং তার রাজত্ব হারান, কিন্তু তিনি যুদ্ধে হারিয়েছিলেন। এবং প্রতাপাদিত্যর খুব ভালো একটা শক্তিশালী নৌবাহিনী ছিল, এবং যশোর যেটা বর্তমানে বাংলাদেশের এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, এটা নিয়ে একটা বড় অংশের প্রভাবশালী অংশের ইনি রাজত্ব করতেন। কিন্তু এই জিনিসগুলো ইতিহাসে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে বাঙালিও বীর ছিল। আশা করি যাতে যে সময় যেমনভাবে মারাঠারা শিবাজিকে পুজো করে, যেভাবে মহারানা প্রতাপকে রাজস্থানের মানুষেরা পুজো করে, একটা হচ্ছে যে ইসলামিক শাসনের বিরুদ্ধে অবরোধের প্রমাণ। একই ধরনভাবে যে মারাঠিরা যেভাবে পুজো করে শিবাজিকে, যে অরঙ্গজেবের বিরুদ্ধে একটা এর প্রমাণ। একই রকমভাবে বললাম যে মধ্যপ্রদেশের যদি আপনি ইন্দোরে যান, আহিল্যাবাই হোলকার মুঘল শাসকের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রমাণ। যদি আপনি জব্বলপুরে যান, রানী দুর্গাবতী মুঘল শাসকের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রমাণ। একই ধরনের আমাদের মধ্যযুগেও কিন্তু রাজা গণেশ ছিলেন, রাজা প্রতাপাদিত্য ছিলেন, রানী ভবশঙ্করী ছিলেন। এদের ইতিহাসে কিন্তু ফিরিয়ে আনা প্রয়োজন। এবং এই যদি বিপ্লবী আন্দোলন দেখেন, অনুশীলন সমিতি, এরা কিন্তু প্রতাপাদিত্য উৎসব চালু করেছিল, সরলা দেবী চৌধুরানী চালু করেছিলেন। কেন? যে আমাদের যে পুরনো যে বাইরের শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের যে ইতিহাসটা আছে, সেই লড়াইয়ের ইতিহাসটা যাতে আবার ফিরিয়ে আনা যায়, এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত। আমাদের স্বাধীনতা পূর্বে যারা আমাদের হিরো, মানে সেই সময়কার যারা সেই সময়
কাণ্ডারি আমরা বলতে পারি, যারা সমাজকে দিশা দেখাচ্ছেন, স্বামীজি, রামকৃষ্ণদেব এরা ব্যতীত একটা ব্রাহ্ম ধর্মের প্রভাব চলে আসে সেই সময়, এবং বহু মানুষ ছিলেন সেই সময় যারা নাস্তিক ছিলেন। অতএব বেঙ্গল রেনেসার কথা আমরা যখন বলি, এই বেঙ্গল রেনেসা আর সময়টায় শুধু যে হিন্দু ধর্মের মানুষ ছিলেন তা নয়, বেশিরভাগই ব্রাহ্ম ধর্মের মানুষেরাই অগ্রণী ভূমিকায় ছিলেন। সেটাও কি এই হিন্দু রাজাদের একটু লঘু করে দেখানোর একটা কারণ? দেখুন, ব্রাহ্মটা যদি দেখা যায় না, আমরা এখন অনেক রকমভাবে ভাবি, কিন্তু আমি যদি বলি যেটাকে আমরা হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদ বা হিন্দুত্ব বলি, এটাও কিন্তু ব্রাহ্মদেরই অবদান। ব্রাহ্মরা কিন্তু বৃহত্তর অর্থে নিজেদেরকে হিন্দু ধর্মের বাইরে হিসেবে দেখছেন না। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলছেন রাজনারায়ণ বসুকে। উনি বলছেন ফাদার অফ ন্যাশনালিজম হচ্ছে ইন্ডিয়া, রাজনারায়ণ বসু। আমরা যদি আরো একটু বৃহত্তর অর্থে দেখি, উনি শুধু জাতীয়তাবাদের জনক নয়, উনি হচ্ছেন হিন্দু জাতীয়তাবাদেরও জনক। 1860s কলকাতায় একটা সেমিনার হচ্ছে, সেমিনারের বিষয়বস্তু কি? হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব, একদম এটাই ছিল। সেমিনারে প্রধান বক্তা হচ্ছেন রাজনারায়ণ বসু। সেমিনারের সভাপতি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, দুজনেই ব্রাহ্ম। কি বলছেন? হিন্দু ধর্মের শ্রেষ্ঠ। এবং রাজনারায়ণ বসু আর দেবেন্দ্রনাথ ঠাকুর হিন্দু বলতে কাদেরকে বোঝাচ্ছেন? উনি বলছেন ভারতবর্ষে যারা বাস করে তাদের মধ্যে মুসলিম আর খ্রিস্টান বাদ দিয়ে বাকি সকলেই হিন্দু। এটা কিন্তু উনি সংজ্ঞা দিচ্ছেন, এবং যেটাই পরবর্তীকালে বাকি সকলে সংজ্ঞা হিসেবে মানছে। উনি বলছেন ব্রাহ্ম, বৌদ্ধ, শিখ, জৈন যারা আছে সকলেই হিন্দু, পার্সি। এবং এই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব যে বক্তৃতা, সেটা থেকে কিন্তু ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, সেখান থেকে তিনি প্রভাবিত হচ্ছেন। রাজনারায়ণ বসুর এই হিন্দু ধর্মের উপর লেখালেখি দেখে নবগোপাল মিত্র হিন্দু মেলা চালু করছেন কলকাতায় প্রথম, এবং এই হিন্দু মেলাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় যেতেন, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যেতেন, এবং তারাই হিন্দু মেলা থেকে কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছেন। তো হিন্দু জাতীয়তাবাদ যদি আমরা একদিক থেকে দেখি, আমরা শুধু ব্রাহ্ম ধর্ম বললে ওই পরবর্তীকালে কেশবচন্দ্র সেনকে শুধু গ্লোরিফাই করা হয়, কারণ কেশবচন্দ্র সেনের কিছু অ্যান্টি হিন্দু জিনিসপত্র আমরা দেখি। কিন্তু রাজনারায়ণ বসু, দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখা উচিত, এরাও ব্রাহ্ম ছিলেন এবং এরা কেশবচন্দ্র সেনের আগে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তো এরা কিন্তু নিজেদেরকে হিন্দু বলেই মনে করতেন, 100% নিজেদেরকে হিন্দু বলে মনে করতেন, এবং হিন্দু ধর্ম এবং দেশের স্বার্থেই তারা কাজ করে গেছেন। আপনার মতে বাংলার এমন কোনো রাজা, যিনি, আমি নবাব বলছি না, রাজা যিনি, যার ইতিহাসটা গ্লোরিফাইড তো হয়নি শুধু নয়, যাকে আমরা বলতে পারেন যে অচ্ছুত করে রেখে দিয়েছি, তার সম্পর্কে জানিনি, আমাদের পরবর্তী প্রজন্মকে জানায়নি, এমন একজন নেতা যার ইতিহাসের পাতায় অনেক আগে আসা উচিত ছিল? এই ক্ষেত্রে প্রথমেই নাম বলবো রাজা গণেশের। বাংলায় গৌড়ে প্রায় টানা 550 বছর ইসলামিক রুল চলে, তার মধ্যে মাত্র 10 বছর একজন হিন্দু রাজা ছিলেন, যিনি হচ্ছেন এই রাজা গণেশ। এবং তিনি ইলিয়াস শাহী বংশের সময় ইলিয়াস শাহী বংশের পূর্বতন সুলতানকে সরিয়ে দিয়ে রাজত্ব করেন। এই 10 বছরই বাংলায় গৌড়ের হিন্দুরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কেন? তার আগে কি? তার আগে এত পরিমাণে মন্দির ধ্বংস, মহিলাদের ওপর নির্যাতন, বিভিন্ন ধরনের ট্যাক্স আদায়, এই জায়গা থেকে বাংলার হিন্দুরা একটু রিলিফ পেয়েছিল এই মাত্র 10 বছর। এবং গণেশ সেই ধরনের অত্যাচার হতো সেই সময় বাংলায়? অত্যাচার মানে মূলত ধরুন, এই যেমন বিয়ে তো দেখবেন আমাদের বাঙালিদের এখনো রাত্রিবেলা হয়, বহু জায়গায় দেখবেন সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্রে কিন্তু বিয়ে দিনের বেলা হয়। কেন? এটা কারণটাই হচ্ছে মূলত যে বিয়ের সময় কম বয়সী যখন, মানে যে মেয়েটার বিয়ে হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হতো, তুর্কি আফগানরা নিয়ে চলে যেত। এবং সেই জন্যই তখন রাত্রি মানে কি? রাত্রি মানে কিছুই দেখা যায় না, রাত্রিবেলা তো কেউ ওরকম বাইরে করতে বেরোতো না, কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু নেই। তো এই জন্য আমাদের মন্ত্রের কিন্তু যেগুলো যদি এখনো দেখেন মন্ত্রের শ্লোকগুলো, সেটা কিন্তু দিনের বিয়ের জন্যই, কিন্তু বিয়ের টাইমিংটাও পাল্টে যায় রাত। শুধু এটা একটা উদাহরণ, তাহলে বুঝতে পারবেন যে কিরকম অত্যাচার হতো মহিলাদের উপর, কি নির্মম অত্যাচার। এবং আমাদের তো বাংলায় আগে তো এই ঘোমটা দেওয়া সংস্কৃতি ছিল না, এই যে মুখ চাপা দেওয়া সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিও নয় এটা। মাথায় হয়তো কিছু চাপা থাকলো ঠিক আছে, ঘোমটা দেওয়া সংস্কৃতি, মুখ চাপা দেওয়া সংস্কৃতি কিন্তু মহিলাদের ভারতবর্ষের নয়। কিন্তু এটা দেখা যায় যেখানে ইসলামিক রুল হয়েছে, দেখবেন নর্থ ইন্ডিয়াতে যেমন এখনো রয়েছে, আমরা বলি যে এখন ঘোমটা দিচ্ছে, কিন্তু এই যে মুখটা চাপা দেওয়া, এই চাপা দেওয়াটা কিন্তু ওই সময় থেকেই, যে ঘোমটা না দিয়ে রাস্তায় বেরোলে কে ঘোড়ায় করে যাচ্ছে তাকে তুলে নিয়ে চলে গেল, তারপর কখনোই পাওয়া যাবে না। এটা সিরাজ নিজেও করতো, আমরা জানি সিরাজদৌল্লা এটাই করতো। সিরাজদৌল্লা দুপুরে খেয়ে দিয়ে ভাগীরথীর তীরে বেরোতো, এবং যে হিন্দু মহিলাকে দেখতো স্নান করছে বা কিছু করছে তাকে তুলে নিয়ে যেত, তাদেরকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যেত। তো এই টাইপের অত্যাচার হতো। আর বাকি তো আমরা বলেই যে হাজার হাজার মন্দির ধ্বংস, ধ্বংস, সেসব আছেই। জোর করে কনভার্সন, বিফ খাইয়ে জোর করে কনভার্ট করা,
এই জিনিসগুলো হতো। তার মানে মূলত আমরা যদি এখানকার ইসলামিক হিস্ট্রিও দেখতে যাই, তাহলে 400-500 বছরের ইতিহাস দেখলে হয়তো আমরা খুঁজে পাবো যে এরাও হিন্দুই ছিলেন। অবশ্যই হিন্দু তো সবাই, মানে ভারতবর্ষের মানে যারা মুসলিম বর্তমানে তাদের 99% ওপর অরিজিনালি হিন্দুই ছিল। 1%-এরও নিচে হয়তো ইরাক, ইরান এইসব জায়গা থেকে এসেছিলেন, কারণ তাদের গাত্রবর্ণ দেখলেই আমরা বুঝতে পারি যে তারা ভারতবর্ষেরই মানুষ ছিলেন এবং ভারতবর্ষেরই বিভিন্ন সেকশনের মানুষ যারা, এবং যাদের ম্যাক্সিমামই কিন্তু ফোর্স কনভার্সন। ইচ্ছা করে দেখুন, কেউ ইচ্ছা করে কিন্তু ধর্ম পরিবর্তন করে না, খুব কমজন করে। ম্যাক্সিমামটাই কিন্তু ফোর্সড কনভার্সন। যুদ্ধে যারা হেরে যেত, দুই পক্ষে যুদ্ধ হলো, যুদ্ধে হেরে গেলে ওরা কি করতো, তাদেরকে জোর করে কলমা পরিয়ে এবং বিফ খাইয়ে মুসলিম করে নিত। ভারতবর্ষে ম্যাক্সিমাম কনভার্সন কিন্তু এইভাবেই হয়েছে। আপনার কি মনে হয় কোথাও এখানে হিন্দুরাও খানিকটা দায়ী? কারণ হিন্দুদের যে নীতি, একবার অহিন্দু হয়ে গেলে সে আর হিন্দু হতে পারে না, আমি যতদূর জানি। তাহলে এই একটা কি বলবো, কঠিন মনোভাব, খানিকটা রুক্ষ মনোভাব, এই মনোভাব যদি হিন্দুরা না নিত এবং যদি আবার তারা হিন্দুত্বে ফিরে আসতে পারতো, তাহলে প্রায়শ্চিত্ত করেও যদি ফিরে আসতে পারতো, তাহলে আজকে এই অবস্থা হয়তো ভারতবর্ষের হতো না। 100% দায়ী, এই হিন্দুদের এই নীতিটা দায়ী। দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে কালাপাহাড়। আমরা জানি কালাপাহাড় ব্রাহ্মণ ছিল, কালাপাহাড়কে জোর করে কনভার্ট করা হলো। তো কী হয়, প্রথম কেউ কনভার্ট হয়ে সে সেটাকে মেনে নিতে পারে না। কালাপাহাড় গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে 2-3 দিন ধরে উনি হত্যা দিলেন। ওখানকার পুরোহিতদের রিকোয়েস্ট করলেন ওনাকে যেন আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়। কিছুতেই ওনাকে কোনো ধরনের এন্টারটেন করা হলো না, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কালাপাহাড় ফিরে এলেন এবং বাংলার এই যে মন্দিরগুলো মানে ধ্বংসের অন্যতম বড় কারিগর ছিলেন এই কালাপাহাড়। আর একটা উদাহরণ, রাগে দুঃখে এটা করলেন। আর একটা উদাহরণ কি, বিজয়নগর। বিজয়নগর আমরা জানি দক্ষিণ ভারতে একটা বিখ্যাত রাজবংশ ছিল। বিজয়নগরের যে দুজন প্রতিষ্ঠাতা শাসক, হরিহর আর বুক্কা, হরিহর আর বুক্কাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে নিয়ে গিয়ে তাদেরকে জোর করে কনভার্ট করে দেয়। এরা ফিরে আসে দক্ষিণ ভারতে। তখন স্বাভাবিকভাবেই এদের প্রথম দিকে মন খারাপ, কিন্তু এদের যিনি গুরু ছিলেন, এদের গুরু কিন্তু এদেরকে বললেন যে তোমরা আবার হিন্দু ধর্মে ফিরে এসো, এবং তাদেরকে আবার শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে এলেন। এবং তারা দক্ষিণ ভারতের সবথেকে বড়, মধ্যযুগের সবথেকে বড় হিন্দু রাজত্ব করলো বিজয়নগর। এবং বিজয়নগর অঞ্চলে অর্থাৎ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই যে অঞ্চলে এখনও এত পরিমাণে হিন্দু রয়েছে, তার কারণ হচ্ছে এই রিকনভার্সন। যদি রিকনভার্সন না করানো হতো তাহলে আজকে দক্ষিণ ভারতের অবস্থাও কিন্তু কাশ্মীরের মতো হতে পারত। কাশ্মীরের কথা আপনি বললেন, একটা সময় এই জায়গাটার নাম ছিল সারদা প্রদেশ এবং কাশ্যপ মুনির জায়গা ছিল এটি। আমাদের গোত্র কাশ্যপ, অতএব কাশ্যপ মানে বোধহয় আমাদের অ্যানসেস্টার্সরা কোনো সময় ওখানেই ছিলেন। তো এখানেও একটা মানে কি হত্যালীলা, কি ধ্বংসলীলা এবং তার সঙ্গে কনভার্সন। তো ভারতবর্ষের এটা একটা জ্বলন্ত, আমরা বলতে পারি যে সত্যিটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সত্যিটা অস্বীকার করতে খুব অসুবিধা হয়। কেন? কাশ্মীরের ক্ষেত্রে যদি বলি, কাশ্মীরের তো 100% ফোর্সড কনভার্সন। কাশ্যপ মুনির জায়গা, যেখানে হিন্দু ধর্মের বহু জিনিস লেখা রয়েছে, বহু শৈব লেখা রয়েছে, বহু ক্ষেমেন্দর বৃহৎ কথা মঞ্জুরি ওখানে লেখা। প্রত্যেকটা জায়গার নাম কিন্তু হিন্দু নামে। আমরা যে অনন্তনাগ বলি, অনন্তনাগ যেটা বিষ্ণুর সঙ্গে জড়িত, এখন বলা হয় বারামুলা, অ্যাকচুয়ালি হচ্ছে বরাহমুলা, বরাহ, সেটাও বিষ্ণুর বরাহ অবতারের ছিল। তো পুরোটাই একটা শৈব, বৈষ্ণব এবং বৌদ্ধদের জায়গা ছিল কাশ্মীর। সেখানে কি করা হলো, একটা বিদেশ থেকে একটা সে সময় যখন শাসন শুরু হলো, প্রতিদিন কয়েক হাজার জনকে জোর করে তুলে নেওয়া হতো হিন্দুদেরকে। যারা কনভার্ট হতো তাদেরকে ছেড়ে দেওয়া হতো, যারা কনভার্ট হতো না তাদেরকে হত্যা করা হতো। মূল লক্ষ্য কি, ভারতবর্ষে আর কেউ হিন্দু থাকবে না? না, এটাই মূল লক্ষ্য, যে দারুল হার্বকে দারুল ইসলাম করা। এটাই মেন কথা, যে কোনো জায়গাতে দারুল হার্ব মানে কি, দারুল হার্ব মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র। তো যে কোনো একটা রাজ্য বা দেশ, যে দেশ কাফেরদের দ্বারা শাসিত, অমুসলিমদের দ্বারা শাসিত, সেটা হচ্ছে মুসলিমদের কাছে যুদ্ধক্ষেত্র, দারুল হার্ব। দারুল ইসলাম মানে কি, কোনো মুসলিম শাসকের দ্বারা শাসিত। তো এটা যে কোনো মুসলিমেরই পবিত্র কর্তব্য দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করা। সেইটার জন্যই বর্তমানে দেখছেন ইউরোপের বিভিন্ন দেশেও কি কাজ চলছে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সব আমাদেরই ছিল, সব চলে গেছে। ভারতবর্ষ সেই লক্ষ্যেই কাজ চলছে।
দারুল হার্বকে দারুল ইসলাম করে। ভয়ঙ্কর কথা আপনি বলছেন, অথচ যারা করছেন এই কাজ হ্যাঁ। তাদেরই একসময় পূর্বপুরুষ হিন্দু ছিল। এটাই দুঃখের বিষয় যে তাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, এটা তো বটেই, তার সঙ্গে এইটাও বারবার জোর করে বলা উচিত যে তাদেরকে ফোর্সড কনভার্সন হয়েছিল আমাদের। এবং এটাও বলা উচিত যে তাদেরকেও কিন্তু হিন্দুরা ফিরিয়ে নেয়নি, এটাও হ্যাঁ বলা হ্যাঁ উচিত। অবশ্যই, কারণ আমাদের একটা গল্প এখানে রয়েছে কি বলুন তো, যে ব্রাহ্মণদের অত্যাচারে নাকি নিম্ন বর্ণের হিন্দুরা মুসলিম হয়ে যায়। হ্যাঁ, এই শুনেছি। গল্পটা বিশাল চলে। আচ্ছা এবার দেখুন কোথায় ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশের কোথায় কনভার্সন বেশি হয়েছে আপনি দেখুন। একটা হচ্ছে পশ্চিম পাঞ্জাব, একটা হচ্ছে পূর্ব বাংলা। আপনি যদি দেখেন এখনো ভারতবর্ষের জাতপাতের সমস্যা সব থেকে কম হচ্ছে পাঞ্জাবে আর বাংলাতে। তার মানে এই এটা দু জায়গায় কনভার্সন হাইয়েস্ট। যদি জাতপাতি কনভার্সনের কারণ হতো, হরিয়ানায় এখনো 5%-এর নিচে মুসলিম, তাহলে হরিয়ানায় কনভার্সন হতো না। সাউথ ইন্ডিয়াতে এখনো ওরকম 5-10% মুসলিম, সাউথ ইন্ডিয়ায় জাতপাত অনেক বেশি, ওখানে এখনো হতো না। তো কি এটা একটা ভুল গল্প যে জাতপাতের জন্য কনভার্সন হয়েছে? 1946-এ ক্যালকাটা কিলিংস বা তারপরে আপনার নোয়াখালীর দাঙ্গা, এই সময়গুলোতে আপনার কি মনে হয় যে ভারতের যারা সেই সময় একেবারে অগ্রণী ভূমিকায় রয়েছেন, একদম নাম করেই বলছি কংগ্রেস, তাদের নেতারা যদি একটু কঠিন হতেন, কঠোর হতেন, আরও লড়াইটা চালাতেন, তাহলে কি এই অবস্থা হতো না? মানে না, কংগ্রেসের নেতৃত্ব তো অবশ্যই চেয়েছিলেন তাড়াতাড়ি করে তারা যাতে সিংহাসনে বসতে পারেন। এতদিন ধরে আন্দোলন করছি, এত বছর কেটে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে, এবার যাতে একটু ক্ষমতায় আমাদের হাতে আসে, এটা একটা ব্যাপার ছিল। তার সঙ্গে কিন্তু এই যে মানে যাকে বলে অ্যাপিসমেন্ট পলিসি, এটাও একটা ব্যাপার ছিল। শক্তিশালী পলিসিরা নিতে পারেনি, এটা একটা বড় ব্যাপার। যেমন নোয়াখালীতে যখন হচ্ছে, সেখানে 18%-এর নিচে হিন্দু ছিল, 20,000-এর ওপর হিন্দুকে হত্যা করা হচ্ছে। নোয়াখালীর প্রত্যুত্তরে বিহারে একটা দাঙ্গা শুরু হয়, সেখানে যেহেতু হিন্দুরা বেশি, সেখানে মুসলিমরাই বেশি মার খায়। নেহেরু তখন বিহারে চলে গেলেন। বিহারে গিয়ে নেহেরু বললেন, কারণ নেহেরু তখন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, আভ্যন্তরীণ সরকারের প্রধানমন্ত্রী, তখন ব্রিটিশরা সরকারে আছে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট চলে এসছে, প্রধানমন্ত্রী নেহেরু। উনি বললেন যে আমি যদি এরকম দাঙ্গা না বন্ধ হয়ে যায়, আমি তাহলে বিহারের হিন্দু গ্রামগুলোতে ফাইটার প্লেনে করে বোমা ফেলবো। নেহেরু নোয়াখালীতেও গেছিলেন, নেহেরু কিন্তু এই কথাটা বলেননি যেখানে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছিল। তাহলে আমার যদি সত্যি করে ধর্মনিরপেক্ষ পলিসি যদি সত্যি করে ভারতবর্ষে লাগু হতো, তাহলে কিন্তু এটা হতো না। এখানে একটা হিন্দুদের বিরুদ্ধে কাজ আমরা পরিষ্কার দেখছি, যেটা উনি বিহারে বলতে পারলেন সেটা উনি নোয়াখালীতে বললেন, এটাই দুঃখের। ভারতবর্ষের হিন্দুদের এই যে সিচুয়েশন, এবং ভারতবর্ষের হিন্দুদের আজকে নিজেদের জায়গা পোক্ত, তারা যে এই ভূমির বাসিন্দা, এটা বলতে গেলেও লোকে তাদের সাম্প্রদায়িক বলছে। এই সাম্প্রদায়িক শব্দটাকে লালন পালন করছে কারা আসলে? আমার তো মনে হয় একটা হচ্ছে যে হিন্দুদের সমস্যা হচ্ছে হিন্দুরা কোনো ঐক্যবদ্ধ নয়। B.R. আম্বেদকর বলেছিলেন যে এভরি রিলিজিয়ান ইজ এ কমিউনিটি বারিং দ্য হিন্দুস, কারণ হিন্দুরা কখনো সম্প্রদায়গতভাবে ঐক্যবদ্ধই হয় না। আর একটা কথা আমার মনে হয়, কোনো হিন্দু কখনো সাম্প্রদায়িক হতেই পারে না। মানে সে হয়তো নিজের ধর্মের জন্য ভাবতে পারে, কিন্তু অন্য ধর্মের প্রতি ঘৃণা, অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, এটা একটা হিন্দু প্রচণ্ড শিখিয়ে চেয়েও দিলেও পারবে না, পারবে না। কারণ এটা ভারতীয় ডিএনএ। একদম। একটা হিন্দু, একটা সনাতন ধর্মের মানুষ, সে শুধু সামনের লোকটা আমার যেটা ধর্মাচরণ পদ্ধতি, তার ধর্মাচরণ পদ্ধতি আলাদা বলে আমি তাকে ঘৃণা করব, এটা কোনো হিন্দু কখনো করতেই পারে না, চেষ্টা করেও পারবে না। বোধহয় এটা শেখায় না, সহিষ্ণুতা শেখায় আমাদের ধর্ম, এবং সেই কারণে দেখুন আমরা কারোর প্রতি, কেউ আমাদের প্রতি বিদ্বেষমূলক হলেও আমরা শত চেষ্টাতেও নিজেদেরকে বিদ্বেষপূর্ণ মনোভাব আনতে পারি না। যদিও মানে আমার এটা শেষ প্রশ্ন থাকবে আজকের পডকাস্টের, যে এই যে সাম্প্রদায়িক শব্দ, এই যে সেকুলার শব্দ, এইগুলো কি ভারতবর্ষ তথা বাংলার একটা বড় ক্ষতি করে দিচ্ছে? অবশ্যই। আমি বলবো সিউডো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমি যদি ভাবি যে সব ধর্ম সমান বা সব ধর্মের মানুষের প্রতি সমদৃষ্টিতে দেখা, সেটা একদিক থেকে ঠিক আছে, কিন্তু ছদ্ম ধর্মনিরপেক্ষতা অর্থাৎ কি, ধরুন এই যে কলকাতার বুকে যদি প্যালেস্টাইনের পক্ষে মুসলিমরা 500টা মিছিল করে লাস্ট 1 বছরে, কেউ বলছে না তারা সাম্প্রদায়িক, তারা প্যালেস্টাইনে মুসলিমদের অধিকারের পক্ষে কথা বলছে, কান্নাকাটি করছে। হ্যাঁ ঠিক আছে, করুক। কিন্তু আপনি বা কোনো হিন্দু যদি বলে যে বাংলাদেশে লাস্ট কয়েক বছর ধরে কি হচ্ছে, পাকিস্তানে কেন 22% হিন্দু 2% হয়ে গেছে, বাংলাদেশে 41-এ 34% হিন্দু কেন 8%-এর নিচে নেমে চলে এসছে, কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম বহুল প্রদেশ কেন হিন্দু শূন্য হয়ে গেছে, মুর্শিদাবাদ মালদা আমাদের রাজ্যের, সেখান থেকে কেন হিন্দুরা রিফিউজি হয়ে চলে যাচ্ছে, কয়েক বছর আগে আমরা দেখেছি, সমস্ত টিভি চ্যানেল কভার করেছে। তাহলে আমি সাম্প্রদায়িক হয়ে গেলাম, একটা হিন্দু সাম্প্রদায়িক। এইটা সমস্যা। আমি যেন সব ধর্মকে সমানভাবে দেখি, সব ধর্মের আন্দোলনের প্রতি সমানভাবে আমার দৃষ্টিভঙ্গি রাখি,
তাহলে এই যে সত্য ধর্মনিরপেক্ষতার দরকার হবে না। এবং এই স্বাধীনতা আন্দোলন বলে যেটাকে বলা হয়, যে ব্রিটিশের 200 বছরের যে রাজত্বকাল, সেই 200 বছর পরে আমাদের স্বাধীনতা এলো এবং আমরা এই স্বাধীনতায় হিন্দু মুসলিম একত্রে আমরা স্ট্রাগল করেছিলাম, সত্যি করেছিলাম, এবং তারপর আমাদের স্বাধীনতা এলো। কিন্তু আমরা স্বাধীনতার লড়াইটা আসলে কত বছর ধরে লড়ছি? একটা তো হচ্ছে এটা বামপন্থীদের একটা অপপ্রচার যে স্বাধীনতা আন্দোলন 200 বছর চলেছে। রমেশচন্দ্র মজুমদার তার বইয়ে পরিষ্কার প্রথমেই বলছেন যে আমরা ভারতবর্ষ স্বাধীন হলো 1947-এর 15ই আগস্ট, 800 বছরের পর। তিনি বলছেন 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ থেকে, যখন মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে হারালেন, তখন থেকে ভারতবর্ষের পরাধীনতা শুরু। 1947-এর 15ই আগস্ট স্বাধীন হচ্ছে। এটা একটা। একটা জিনিস দেখবেন, নিশ্চয়ই কিছু মুসলিম ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা লড়াই করেছেন, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ তারা কত? আমি যদি দেখি, ধরুন বাংলায় এখনও গুগল করেও আপনি দেখতে পারেন 42 জন ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন বাঙালি বিপ্লব। বাংলায় তখনও কিন্তু হিন্দুরা সংখ্যালঘু ছিল, দুই বাংলা মিলিয়ে। 42 জনে কিন্তু একজনও মুসলিম ছিল না। 42 জনে 40 জন হিন্দু, 2 জন বৌদ্ধ। বৌদ্ধরা দুই বাংলা মিলিয়ে কত? 1%, তাও হবে না, 2 জন ছিল। কেন একজন মুসলিম ছিল না? এই জিনিসগুলো দেখার দরকার আছে। আপনার কি মনে হয় যে ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক শব্দটাকে, আমি যেটা একটু আগেই করলাম, লালন পালন করে সেকুলার শব্দটাকে, সেকুলারিজম নামে যে সাম্প্রদায়িকতার কথা বারবার আসে, এটা করার জন্য ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, বিশেষ করে বাংলায় একটা বড় ক্ষতি হয়ে গেছে? তার জন্য দায়ী কে? তাই অনেকেই রয়েছেন। এখন যদি এই নেহেরুভিয়ান সেকুলারিজম যেটা আমরা বলি, যেটা একটা অদ্ভুত সেকুলারিজম, আগেই বললাম, এবং নেহেরুর যারা এই বামপন্থী সাকরেত, এরা সকলেই কম বেশি দায়ী। কিন্তু আমাদের নিজেদেরকেও আমাদের সত্যিটাকে দেখতে হবে। আমরা বাঙালিরা, আমরা যদি দেখি ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সাম্প্রদায়িক হাঙ্গামায় যদি কোনো জাতির ক্ষতি হয়ে থাকে, সেটা কিন্তু বাঙালি। বাঙালিদের খাদ্যাভ্যাসেও একটা বিশাল পরিবর্তন এসেছে, সেটার কারণও কি এটাই? না, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তো আছেই, কিন্তু এই ধরুন এই যেটা বললাম যে পূর্ববঙ্গে 34% থেকে 8%-এর নিচে চলে গেছে হিন্দু। 1.5 কোটি থেকে 2 কোটি পূর্ববঙ্গ থেকে রিফিউজি এসে পশ্চিমবঙ্গে, ভারতের অন্যান্য জায়গায় থাকছে। তারা যদি এই সিউডো সেকুলারিজমে বিশ্বাস করে, সেটা একটা খুব হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য সত্যি ইতিহাসটা জানা উচিত। এবং দেখুন, এই যে হলোকস্ট, আমরা বলি হলোকস্ট মিউজিয়াম আছে, হলোকস্ট নিয়ে বোধহয় কয়েক হাজার সিনেমা রয়েছে হলিউডে, আমরা সকলে দেখি, খুব আনন্দ পাই। প্রতিবারে বোধহয় অস্কার, এতে গোল্ডেন গ্লোবে প্রাইজ ও অ্যাওয়ার্ডও পায় এই হলোকস্ট মুভিগুলো। কেউ কিন্তু বলে না কেন হলোকস্ট মুভি হবে, তাহলে তো ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের ঝামেলা হবে, কেউ বলে না। অমৃতসরে একটা কিন্তু পার্টিশন মিউজিয়াম রয়েছে, তাতে শিখ আর হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছিল সেটা দেখা রয়েছে। বাংলায় আজ অব্দি কোনো পার্টিশন মিউজিয়াম অব্দি নেই, যেখানে পূর্ববঙ্গে অন্তত 20-30 লাখ হিন্দুকে হত্যা করা হয়েছে লাস্ট 100 বছরে। এটা আমরা কেন ভুলে যাব? সত্যিটা আমরা কেন ভুলে যাব? ইতিহাস যে জাতি ভুলে যায়, সে জাতি নিজেই ইতিহাস হয়ে যায়। এখন বাংলায় সরকার বদল হয়েছে, একদম খুব ছোট্ট করে বলুন, সরকারের কাছে এই ইতিহাসগুলোকে সামনে আনার জন্য আপনি কি দাবি করবেন? আপনি নিজেও একজন প্রফেসর। আমার মনে হয় কি, ইতিহাস সবসময় সত্যি হওয়া উচিত। মানে কি, ইতিহাসের যেটা রমেশচন্দ্র মজুমদার এবং যদুনাথ সরকার বিশ্বাস করতেন, যে ইতিহাস বা কোনো ইতিহাসবিদদের দায় নেই কোনো কমিউনিটিকে খুশি রাখার। মানে আমার দায় নেই আমি কোনো হিন্দুকে খুশি করব, কোনো মুসলিমকে খুশি করব, কোনো খ্রিস্টানকে খুশি করব। আমি ইতিহাসবিদ হিসেবে সত্যিটাকে সামনে তুলে ধরবো, পাঠকের দায়িত্ব সেটা পড়ে নিজের মতো করে বিশ্লেষণ করা। তো সত্যি ইতিহাস, চেপে রাখা ইতিহাস বাংলার এবং ভারতবর্ষের, সেগুলো পাঠ্য কম বয়সী ছেলেমেয়েরা পড়ুক এবং তারা জানুক, এটাই আমি চাইবো। এবং আর.সি. মজুমদার এবং যদুনাথ সরকারকে, যাদের বইগুলোকে বামপন্থীরা আর এই আলিগড় হিস্টোরিয়ানরা সরিয়ে দিয়েছে, সেই বইগুলোকে আবার পাঠ্য করা। লাস্ট একদম একটাই প্রশ্ন, যে কোন দুটো ইতিহাসের বই যেটা আপনি একেবারে প্রাথমিক স্তর থেকে যাতে বাঙালি বাচ্চারা পড়তে পারে, সেটা হতে পারে যে বাংলা ভাষা, বাংলা মাধ্যমে হতে পারে, ইংরেজি মাধ্যমেও হতে পারে, আপনি সাজেস্ট করবেন ইতিহাসের অধ্যাপক হিসেবে? আমি বেসিক হিসেবে একদম বলবো যে অন্তত 3টে বই পড়া দরকার। কারণ কি, আমাদের তো দেশের ইতিহাসটা 3টে ভাগে বিভক্ত। সেখানে আর.সি. মজুমদারের এনসিয়েন্ট ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়ার ওপর বই, আর যদুনাথ সরকারের মেডিভ্যাল ইন্ডিয়ার ওপর বই, এই বইগুলো আমি পড়ার কথা সাজেস্ট করব। আমার মনে হয় এতক্ষণে বাঙালি হিসাবে নিজেকে কতটা গর্বিত মনে করছেন এটা বলার আর অপেক্ষা রাখে না। তবে এর মধ্যেও ভিন্ন মত অনেকেরই থাকতে পারে, তারাও কমেন্টে অবশ্যই লিখতে পারেন। কিন্তু এবার অন্তত
একবার আপনারা লিখবেন যে আপনারা বাঙালি হিসাবে কতটা গর্বিত, সেটা কমেন্টে লিখতে আমাকে ভুলবেন না। এই ইতিহাসগুলো কি আপনারা জানতেন? এবং যে বইগুলোর কথা আমরা এখানে বললাম, সেই বইগুলো অবশ্যই আপনাদের পরবর্তী প্রজন্মকে আপনারা নিজেরা পড়াবেন এবং পড়বেন, কারণ বাংলার ইতিহাসটাও আমাদের জানা দরকার। যেভাবে আমাদের ইতিহাসটাকে চেপে দেওয়া হয়েছে, জোর করে বাঙালিদের টুটি টিপে তাদেরকে অদ্ভুত একটা ইতিহাস গেলানো হয়েছে এত বছর ধরে, সেই ইতিহাসটাকে কিন্তু এবার জানার দরকার রয়েছে। আসুন সবাই মিলে আমরা আমাদের গৌরবময় ইতিহাস, অতীতটাকে জানি। অতীত নিয়েই তো বর্তমান, তাই অতীতকে ভুলে গেলে কখনোই চলবে না। তবে অবশ্যই আসল অতীত, আসল ইতিহাস। কেমন লাগলো আজকের এপিসোড জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই এপিসোডটাকে যদি আপনাদের ভালো লাগে দিকে দিকে ছড়িয়ে দেবেন, কারণ এই অজানা ইতিহাসটাই একটা দলিল হয়ে থেকে যাক আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, বা তারও পরবর্তী প্রজন্মের জন্য। তাই এটা যত সার্কুলেট হবে ততই আপনারা জানতে পারবেন আপনাদের পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা কতটা মহান ছিলেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামতটাও আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান, তবে শালীনতার সঙ্গে শালীনতা বজায় রেখে সেই মতামত জানাবেন। শেষ করছি আজকের এপিসোড। আরও একটা এপিসোড নিয়ে হাজির হব। কীরকম এপিসোড দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।